কালকের লাইভটা জানো তো অনেক কষ্ট করে সময় বের করে করেছি, আর তাতে তোমাদের এত ভালো রেসপন্স আসছে আমি জাস্ট না বলে পারছি না। দিনের আলো থাকতে থাকতে বাড়ি ঢুকতে পেরেছি, এটাই আমার জন্য আজকে বিশাল বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। ম্যাগি যতই বললো 2 মিনিট নুডলস, বাট 2 মিনিটে কিন্তু মোটেও কোনো দিন রেডি হয় না। দেখো পায়রাগুলোর কাণ্ড, একটা কি সুন্দর কুড়ি, এটাকে পুরো গাছ থেকে ফাটিয়ে দিয়েছে। আজকে হাঁটাটা না খুব একটা ভালো হাঁটা হচ্ছে না, না শরীরে এনার্জি আছে। তোমরা আমাদেরকে মাঝে মধ্যে হয়তো দেখো নিজেদের মোবাইল স্ক্রিনের মধ্যে, তো জানো না আমরা কি বা কারা কি করি। তোমরা আমাদেরকে শুধুমাত্র রিমো আর রিনি করেই চেনো, তাই আজকে আমরা দুজন বসেছি তোমাদের সেই প্রশ্নগুলো কি দিয়ে আমাদের নিজেদের একটা ভালো করে পরিচয় তোমাদের সাথে করতে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন শুরু করলাম, তবে ব্লগটা সকাল থেকে শুরু করছি না, ব্লগ এখন হয়ে গেছে বিকেল। অফিস থেকে বেরোচ্ছি, এখন বাজে 5:30। আর আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পেরে নিজেই খুশি হয়ে যাচ্ছি। অনেক দিন বাদে, প্রায় 2 সপ্তাহ বাদে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পারলাম। আমার কুইক রাইডও অলমোস্ট চলে এসেছে, চলো তাড়াতাড়ি যাই, বাড়ি পৌঁছাই, তারপর বাড়ি থেকে বাকি তোমাদের সাথে আড্ডা হবে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তো খুব ভালো আছি, আমার মুখে হাসিটা দেখে বুঝতে পারছো বেশ আমি হ্যাপি মোডে রয়েছি। কালকের লাইভটা জানো তো অনেক কষ্ট করে সময় বের করে করেছি, আর তাতে তোমাদের এত ভালো রেসপন্স আসছে আমি জাস্ট না বলে পারছি না। খুব ভালো রেসপন্স আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজেস আসছে, বুকিং আসছে, আর মনে হচ্ছে যে হ্যাঁ, যে জিনিসটা মাঝখানে একটুখানি ছুটে গেছিলো সেইটার প্রতি আবার ইন্টারেস্টটা গ্রো হচ্ছে। সত্যিই বলছি, মাঝখানে কিন্তু বেশ অনেকটা সময় আমি এখান থেকে একটুখানি নিজেকে দূরে রাখতে বাধ্য হয়েছি, কারণ আমি একেবারেই সময় দিতে পারছিলাম না। আর কি হয় না, যত তুমি এগুলোর মধ্যে ইনভলভ থাকো, লেটেস্ট কালেকশন, লেটেস্ট ডিজাইন, এগুলোর মধ্যে না বেশ একটু সময় দিতে হয়। আর তোমরা জানো আমি একটু এমব্রয়ডারির উপরে কাজ করাতে চাইছিলাম, ওইসবের ডিসকাশনগুলো না মাঝখানে একটু পজ হয়ে গেছিলো, কারণ আমি একেবারে সময় দিতে পারছিলাম না। বাট এখন মনে হচ্ছে আমাকে আবার নিজেকে একটু পুশ করতে হবে। তোমাদের এই ভালোবাসাটাই আমাকে অনেকটা হেল্প করছে বলতে পারো। তো ঘরে চলে এসেছি আজকে বেশ তাড়াতাড়ি, একদম দিনের আলোতে ঘরের মধ্যে, আর এই খাচ্ছি হচ্ছে কফি অফিস থেকে এসে। আজকে ঘরে ঢুকেছি প্রায় 5:40-এর মধ্যে আমি কিন্তু ঘরে ঢুকে গেছি। এখন আমার কুক এসে পৌঁছয়নি, তো আমি বিস্কিটের কৌটো নিয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি। আর একটু আগে একজনের সাথে কথা হলো, তার নাম হচ্ছে পূজা, আমাদের এই ব্লগের একজন সাবস্ক্রাইবার, আমাদের ফ্যামিলি মেম্বার। আর অনেক গল্প হলো, খুব ভালো লেগেছে গল্প করে। অবভিয়াসলি শাড়ির বুকিংও হয়েছে তার সাথে, কিন্তু তার থেকেও অনেক বড় পাওনা হচ্ছে এই যে আড্ডাটা হলো না ফোনের মধ্যে, দূরের থেকেই হচ্ছে, দেখা হয়নি এখনও, খুব শিগগিরই হয়তো দেখাও হয়ে যাবে। খুব ভালো লেগেছে, এরকমভাবে তোমরা আমাদের সাথে একটু কানেক্ট করো, খুব ভালো লাগছে। আর তোমাদের এই ভালোবাসাগুলো পেয়ে না মানে গদগদ হয়ে যাচ্ছি আমরা। এখন খাচ্ছি কফি, আসুক, হয়তো কুক চলেও আসবে, আমার একটা নোটিফিকেশন পেলাম, ওকে আসলে কি রান্না করাতে হবে সেটাও ভাবতে হবে। এই সময়টা কিন্তু এখানে সত্যি খুব ভালো টাইম পাস হয়ে যায়, দাঁড়িয়ে আর চারদিকে দেখতে বাচ্চা কাচ্চারা সবাই খেলেও। আর আমি এখানে অপেক্ষা করছি রিমোর জন্য, রিমো বললো আরও হাফ অ্যান আওয়ার লাগবে। দেখো পায়রাগুলোর কাণ্ড, একটা কি সুন্দর কুড়ি, এটাকে পুরো গাছ থেকে ফাটিয়ে দিয়েছে। আমি দেখেছি কুড়িটা এখানেই মনে হয়েছিল, এইটাতে ছিল বা না এই ডালটাতেই ছিল, এই যে এই ডালটাতে। আর দেখো কুড়িটাকে পুরো একদম নিচে ফেলে রেখেছে। এত পাজি না এই পায়রাগুলো, কি বলবো। ফুলটা এখন গেল, এখন জানি না এটাকে জলে ভিজলে আর হবে কি না, দেখি ভিজিয়ে রাখবো। তো সুন্দর। আর এই গাছে দেখো কতগুলো কুড়িও এসছে, বেলি ফুলের গাছটাতে পরপর। জেনারেলি আসছিল না, আমরা খুব দুঃখ করছিলাম যে বেলি গাছটাতে কিছুতেই আর ফুল আসছে না। সবই যেন সময়ের ব্যাপার। যেমন দেখো এই সাদা গাছটাতে যা মিলি ধরে যাওয়ার পরে আর একটা ফুলও আসেনি, এত খারাপ লাগছে। বাকি আর ফুলের অবস্থা তো খুব সঙ্গীন। হলুদ ফুলের গাছটাতে মানে বোগনভেলিয়াটাতে তো একদমই এইটা শুকিয়ে যাচ্ছে। এত রোদ, এত গরম, আমরাই বাইরে দাঁড়াতে পারছি না, এদের তো সারাদিন সহ্য করতে হয়। দিনের আলো থাকতে থাকতে বাড়ি ঢুকতে পেরেছি, এটাই আমার জন্য আজকে বিশাল বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। সময় কিন্তু মোটেও কম হয়নি, 6:30 বেজেই গেছে, ঘন্টাখানিকের মতো লাগলো। সেই ট্রাফিকের জন্যই, কিছু করার নেই, কিন্তু তাও দিনের আলো থাকতে থাকতে বাড়ি ঢুকছি। অনেক দিন বাদে এটা হয়েছে, নাহলে তো গত 2 সপ্তাহ ধরে 8টা বেজেই যাচ্ছিলো, সেই অলমোস্ট দিন শেষ, রাতই পড়ে যেত। ঘরে ঢুকতাম, 1 ঘন্টা একটু বসতাম, তারপরে ডিনার করতাম, এই চলছিল। এখন আজকে অনেকটা সময় হাতে আছে, অনেকগুলো কাজও রয়েছে। যা মনটা খারাপ হচ্ছে না, আজকে চাবিটা ব্যাগ থেকে বের করেছি, সোজা তাড়াহুড়ো করে বের করেছি অ্যাকচুয়ালি, আর দরজাটা লাগিয়েছি আর খেয়ালও করিনি। এই যে আমার চাবির থেকে কিউট হ্যালো কিটি ডলটা, এটা একদম খুলে গেছে।
অ্যাকচুয়ালিতে ছিঁড়ে বেরিয়ে গেছে। মাথার মধ্যে একটা রিং থাকে রাবারের, প্রথমে এটার হাতে একটা ডোনাট ছিল, সেটা ছিঁড়েছে আমার ব্যাগে, তারপরে এটা ছিঁড়েছে। আমাকে রিমো খালি বলেই যাচ্ছে তোমার হাতে কিছু টেকে না। অ্যাকচুয়ালি ব্যাগের মধ্যে না চাবি ঝোলানোটা খুব সুন্দর জায়গা আছে, আমি ওটাতেই রাখি। আজকে সারা দিনে কেন জানি রাখাও হয়নি, ওটা তলায় চলে গেছে, টেনে বার করেছি, ব্যাস এই পুতুলটাই গেছে পড়ে। এত কিউট এই পুতুলটা, আমার এত খারাপ লাগছে, আমার চাবিটাই গেল গিয়ে নষ্ট হয়ে। আমরা আজকাল ফাস্ট ফুড খাওয়া না অনেকটা কমিয়ে দিয়েছি, কিন্তু যখন খুব খিদা পেয়ে যায় তখন আর কি করবে, এর থেকে ফাস্ট আর কি হতে পারে। 2 মিনিট নুডলস ম্যাগিতেই বের করলাম, এখন 2 প্যাকেট ম্যাগি বানাবো, খাবো, তারপরে আমরা হাঁটতে যাব। ম্যাগি যতই বলুক 2 মিনিট নুডলস 2 মিনিট নুডলস, বাট 2 মিনিটে কিন্তু মোটেও কোনো দিন রেডি হয় না। একটু ভালোভাবে ম্যাগি খেতে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে। আর এখানে হালকা করে একটু চিজ ম্যাগি বানিয়ে নিয়েছি রিনি আর আমার জন্য, এটা আমাদের হবে আজকে টিফিন। বিছানায় বসে বসে দুর্দান্ত একটা ম্যাগি খাচ্ছি, রিমো বানিয়ে দিয়েছে। আর ম্যাগিতে যদি একটু চিজ দেয় না, আমার ভীষণ ভালো লাগে খেতে। জানি না আজকে প্রচণ্ড খিদে পেয়েছে। দেখো তোমাদের সাথে গল্প করছিলাম, কফি বিস্কিট খেতে খেতে অনেকগুলো বিস্কিট খেয়েছি, কিন্তু আজকে মুডের মাথায় তাও খিদে পাচ্ছে। কি যে হচ্ছে, কি হচ্ছে বলো তো? কিছুই না, এটা হয় সপ্তাহের প্রথম দিন যখন অফিসে যাও, your body craves for food. হ্যাঁ, আমি আজকেই ভাবছিলাম যে এই একটা দিন গেল, আরও 4টে দিন যেতে হবে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, মজা করে ম্যাগিটা খাই, তারপরে হয়তো আমরা একটু বেরোবো, একটু হাঁটতে যাব, ঘুরতে নয়, হাঁটাহাঁটি করে এসে তারপর ডিনার করবো। এখানে একটা জবা গাছ আছে আমাদের পার্কে, আমাদের না, এটা অর্পিতাদের পার্কে। এত বড় জবা ফুলটা, এত বড়, মানে 3টে জবা। থোপা জবা বেসিক্যালি। কি হলো এটা? হ্যাঁ, পাট পাতার পরে। এনিওয়ে, তো আজকে হাঁটাটা না খুব একটা ভালো হাঁটা হচ্ছে না, না শরীরে এনার্জি আছে, আর তার সাথে সাথে হাতও ফ্রি নেই যে হাঁটবো। এখানে আম কিনেছি, পেঁয়াজ কিনেছি, তারপরে গিয়ে আবার রাখবো, আবার আসবো, এই করে ভালো এটা নিয়েই হাঁটি। রাখলে কি হবে, এই তো বলতে যাবে গিয়ে। তো ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি 4-5টা রাউন্ড মেরেছি আমরা। ভাবছি এখন আজকে গুটিয়ে ফেলবো। আসলে এই উইকেন্ডটাতে একদম রেস্ট হয়নি। উইকেন্ড যদি রেস্ট না হয় তারপরে খুব চাপ আসে। সোম মঙ্গলবারে শরীর একদম ভেঙে পড়ে। ঘুমটা প্রচুর কম হয়েছে, রোজ শুক্রবার দিনও 3টার সময় ঘুমিয়েছি, শনিবারেও 3টায় ঘুমিয়েছি, কালকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরে সেই ঘুমাতে 12:30 হয়েই গেছে। আজকে 6টায় আমিও একদম উঠেছে রেডি, মানে আমিও উঠেছি, একদম। ফুলের কলি নিয়ে এসেছি, এটা লাস্ট 2-3 দিন ধরে আমরা এটা করা শুরু করেছি। যখন হাঁটতে যাই দেখি অনেক জবা ফুল থাকে, সকালে তো গিয়ে তোলা সম্ভব হয় না, তাই আমরা রাতের বেলায় তুলে নিয়ে আসি, এনে এগুলো জলের মধ্যে রেখে দিই, ফুটে থাকে, তারপরে ঠাকুরকে দেওয়া হয়। হেঁটে এসে দুজনেই ল্যাদ খেয়ে গেছিলাম। তুমি যে চালটা ধুয়েছো, ভাতটা বসাও। না বসিয়ে কি করছো তুমি? আরে বসাচ্ছি। এটা কি আমরা ডিনারে খাবো? ডিনারের পরে খাবো। আমি খাবো, তুমি খাবে কিনা জানি না। আমিও তো খাবো। কেন, এই তো তোমার কি দুধ দিয়ে ভালো লাগে না? যাই হোক, আমি এটা বানাচ্ছি, হোমমেড আইসক্রিম, কুইক আইসক্রিম। হ্যাঁ, এটার মধ্যে আমটাকে, আচ্ছা রস পুড়িয়ে এনেছি, দেখো না রস, দেখো এটার মধ্যে প্রচুর রস বেরিয়েছে কিন্তু না? একটাই আম? এটা একটাই আম, একটা আমে এতটা রসপুরি তো নামই রসপুরি, প্রচুর রসালো হয়। এটার মধ্যে এখন গুঁড়া দুধ অ্যাড করবো, গুঁড়া দুধ অ্যাড করে একটু ঘন হবে, এটা ঘন করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, তারপরে উঠে কুলফির মতো এখন জমবে না, জাস্ট একটু টাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে বাস এটাকে একদম চামচ দিয়ে কেটে কেটে দারুণ লাগে। ওকে, এটাকে করেও রাখা যায়, এটার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে একটু কাস্টার্ড পাউডার মিক্স করে করে ক্রিমি করে তারপর এটাকে আইস কিউব ট্রেতে, বড় বড় আইস কিউব ট্রের মধ্যে ভরে রেখে দাও। কেউ যদি আসে বাড়িতে, 1 কাপ ঠান্ডা দুধ, মানে ঠান্ডা বলতে জাস্ট রুম টেম্পারেচার দুধ, ওটার মধ্যে 3-4টা এই ম্যাঙ্গো আইস কিউব ঢেলে দেবে, বাস হেভি লাগে খেতে। দেখো গরম জল ঢাললাম, কিন্তু গ্যাসই অন করিনি। ডিনার করে উঠে আবার চলে এসেছি, তবে আজকের সেকশনটা কিন্তু সেই কমেন্ট পড়ার সেকশন না, যদিও তোমাদের কমেন্টেরই অনেক রকমের উত্তর নিয়েই এসেছি। তোমরা অনেকেই কমেন্টে আমাদের বিষয়ে জানতে চেয়েছো, মানে ছোট ছোট করে প্রশ্ন থাকে, আমরা কোথা থেকে, বা আমাদের বাড়িতে ফ্যামিলিতে কে আছে, আমরা কবে ব্যাঙ্গালোরে এসেছি, আমরা কি নিয়ে চাকরি করি। তারপরে আমরা রিয়েলাইজ করলাম অ্যাকচুয়ালিতে মোটামুটি ধরো 3 বছর ধরে আমরা ভিডিও করছি। রিনি যখন ভিডিও করতো না, রিনি যখন এই পুরো ব্লগিংয়ের থেকে একটু দূরে দূরেই থাকতো, তখন আমি আমার একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন ভিডিও করেছিলাম।
সেটারও ওই মোটামুটি 3 বছর হয়ে গেছে। না আই থিংক তারপরে আমরা একবার ইন্ট্রোডাকশন ভিডিও করেছিলাম কি? একবার নিউ ইয়ারে করেছিলাম। আচ্ছা হয়তো করেছি, আমাদেরই মনে নেই, তো তোমাদেরও বা কোথায় মনে থাকবে। তো এই জন্য তারপরে আমাদের পরিবার অনেক বড় হয়ে গিয়েছে এবং তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে নতুন ভাবে দেখছো, তো তাদের জন্য ডেফিনেটলি আমাদের মনে হলো যে এটা খুব কাজের হবে। তো এটা স্বাভাবিক যে তোমাদের আমাদের বিষয়ে প্রশ্ন থাকতেই পারে, তোমরা আমাদেরকে মাঝে মধ্যে হয়তো দেখো নিজেদের মোবাইল স্ক্রিনের মধ্যে, কিন্তু তোমরা জানো না আমরা কি বা কারা কি করি। তোমরা আমাদেরকে শুধুমাত্র রিমো আর রিনি করেই চেনো, যে রিমো রিনি ব্যাঙ্গালোরেই থাকে, কোনো একটা জায়গায় কোনো এক প্রান্তে ব্যাঙ্গালোরের চাকরি করতে যায়, বাড়িতে আসে, রান্না বান্না করে, খায় দায় ঘুমায়, এটাই আমাদের জীবন। আমাদের দৈনন্দিন জীবনটা এইটুকুর মধ্যেই থেকে গেছে, তোমরা এটাই দেখতে পারো। তাই আজকে আমরা দুজন বসেছি তোমাদের সেই প্রশ্নগুলোকেই গুটিয়ে আমাদের নিজেদের একটা ভালো করে পরিচয় তোমাদের সাথে করতে। তো শুরু করি, বেশি আর কথা বাড়াবো না, তুমি শুরু করো আগে। এরপর অন্তরা, এই দিয়ে অ্যালফাবেটিক্যাল অর্ডারেই যাই আমরা। হ্যাঁ অন্তরা, আমার নাম হচ্ছে অন্তরা, তোমরা অনেকেই জানো, কিন্তু এই ব্লগিং এর থ্রু দিয়ে 99% মানুষ আমাকে রিনি করেই ডাকে। রিনি কিন্তু আমার নাম নয়। তোমার নাম রিনি? আমার ভালো নাম নয়, পাওয়া নাম। আমার বিয়ের মানে বিয়ে নয়, যখন থেকে আমার রিমোর সাথে আলাপ হচ্ছে, রিমো আমাকে আদর করে রিনি ডাকে। কেন ডাকে সেটার উত্তর ওই দিতে পারবে। তবে আমার নাম হচ্ছে অন্তরা আর আমার ডাক নাম হচ্ছে মুন্নি, যেটা আমার অ্যাকচুয়াল নাম। এই নামটা আমার একদমই পছন্দ না, সেই কারণে আমি রিনি ডাকি। মুন্নি রিনিটা রেখেছি, আর রিমোর থেকে একটু ভাগ নিয়ে। এটা বাজে কথা, তুমি বলো কেন? কিছু না, এটাই আমার। তো অনেকে নিজের মানে নিজেদের গার্লফ্রেন্ডকে বলো বা ওয়াইফকে বলো সোনা, মোনা, জান, জান, জনার্দন, অনেক কিছু ডাকে। তা আমি কখনোই মানে আমি যদিও খুব রোমান্টিক, আমি অনেকবার বলেছি আই এম আ সেলফ ক্লেম রোমান্টিক, কিন্তু আমি কোনোদিনও ওই শুনু মুনু চুনু মুনু করে ডাকতে মানে ভালোবাসি না। তাই আমি ভালোবেসে ওকে রিনি ডাকি, এবং সেটা বিয়ের অনেক আগের থেকে। তো যাই হোক, তো তোমরা আমাকে রিনি বলে ডাকো, রিনি বলে কমেন্ট করো এবং ফোন করে আমাকে রিনি বলে ডাকো এখনো, সেটা আমার খুবই ভালো লাগে। বাট হ্যাঁ, আমার নাম রিনি নয়, আমার নাম অন্তরা, সেটা ফার্স্টে জানলাম। এখন রিনিও তোমার নাম হয়ে গেছে, সো দ্যাট ইজ ইওর ইউনিভার্সাল নেম। 5 বছর হয়ে গেছে, দ্যাট ইজ ইওর ইউনিভার্সাল নেম। ম্যাক্সিমাম মানুষ আমাকে সেই নামেই চেনে। আর আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। আমি শিলিগুড়ির থেকে নর্থ বেঙ্গল, তোমরা অনেকেই জানো সেই জায়গাটা। আমার বাবা মা এখন ওখানেই থাকেন, আমার দিদিও ওখানে থাকে, দিদি, জামাইবাবু এবং তার একটি ছেলে। আমার বাবা মা দুজনেই এখন রিটায়ার্ড। একটুখানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিচ্ছি, দুজনেই চাকরি করতেন। আমার মা পিএইচিতে চাকরি করতেন, আমার বাবা টি অপশনে চাকরি করতেন, এবং তারা পুরোপুরি শিলিগুড়িতে সেটেলড। যদিও তারা শিলিগুড়ির নয়, আমার বাবার পৈতৃক বাড়ি কিন্তু জলপাইগুড়ি। তো তোমরা কেউ যদি জলপাইগুড়ি থেকে আমাকে দেখছো, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পৈতৃক বাড়ি জলপাইগুড়ি বাবুপাড়া। তবে শিলিগুড়ি চাকরি সূত্রে আমাদের থাকা, এবং আমার জন্ম, আমার দিভাইয়ের জন্ম শিলিগুড়িতেই, ওখানেই পড়াশুনো, ওখানেই স্কুলে আমরা পড়াশুনো করেছি। এবার আমি আমার পরিচয়তে যাই। আমার পরিচয় তোমরা সবাই রিনি কেন বললাম, রিমো। তোমরা সবাই রিমো করে আমাকে জানো। আমার ভালো নাম শুভজিৎ শঙ্কর রয়, একটু লম্বা নামটা। আমার বাড়ি মার্ঘেটা, আসাম। মার্ঘেটা অনেকেই মানে হয়তো চেনো না, জানো না, যারা আসাম থেকে হয়তো শুনে থাকতে পারো, তবু আসামের মানুষরা অনেকে শুনে নেই। তিনসুকিয়া ডিস্ট্রিক্টে বাড়ি। তার বাদে বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে তোমরা সবাই আমার মা আর ভাইকে তো দেখেছ, সাথে ফ্যামিলি মেম্বার বলতে পাপাই আছে। পাপা ছিল, পাপা মারা গেছে অনেক আগে, 96-এ পাপা মারা গেছে। তারপর বাস আমরা ফ্যামিলিতে 3 জনই ছিলাম। তারপরে তো গত 5 বছর আগে বিয়ে হলো, ফ্যামিলিতে আরো একজন যোগ হলো। আমি মোটামুটি ধরে নাও 18 বছর কাটিয়েছি সেই আসামে, আর বাকি 18 বছর আমার কেটে গেছে ব্যাঙ্গালোরে। ছোটবেলার পড়াশোনা সবটাই আমার মার্ঘেরিটাতে। তারপর আমি আমার বেসিক্যালি হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমি ডিগবয়তে করেছি। এবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি যাই, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি বলতে পারো। নিউক্লিয়ার জয়েন্ট, একই পুরো বাড়ির একটাই প্রেমাইসেস, ওটার মধ্যে আমার বড় জেঠু, মেয়ে জেঠু, পাপা, আমার বড় কাকু, ছোট কাকু। আমার পাপারা 5 ভাই ছিল। তো আমি ওই জয়েন্ট ফ্যামিলির মধ্যে বড় হয়েছি, অনেক কাজিনসদের মধ্যে, হইচয়ের মধ্যে, বাড়ির বিশাল বড় ফ্যামিলির মধ্যে। এখন আস্তে আস্তে সবাই নিজের মতো করে জায়গায় সেটেল হয়ে গেছে। তো তারপরে আসছি আমাদের পড়াশোনার মধ্যে। তুমি আবার তোমার পড়াশোনা নিয়ে বলো, তুমি কিছু বলছিলে, আমি মাঝখানে আবার ঢুকে পড়লাম।
না, আমার স্কুলিংয়ের পরে কলেজ লাইফ কলকাতাতে। আমি গ্র্যাজুয়েশন করেছি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন নিয়ে, মাস্টার্স করেছি, এবং আমার চাকরির প্রথম ধাপও কিন্তু কলকাতাতেই। তো বলতে পারো কলকাতার সাথে কিন্তু আমার অনেক বেশি কানেক্ট, কারণ যেই সময়টাতে আমি 17 বছর বয়স থেকে কলকাতায় থাকি, এবং সেই সময় থেকে গ্রো করা, একটু একটু বড় হয়ে ওঠা, রেসপন্সিবল হওয়া, ম্যাচিওর হওয়া, এবং লাইফের স্ট্রাগলসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সবটাই কিন্তু সেই সময়টাতে। তো যেই ফেজটাতে রিনি কলকাতাতে এই সব স্ট্রাগলস করেছে, সেই ফেজটাতে আমি এখানে ব্যাঙ্গালোরে সেই একই স্ট্রাগল দিয়ে চলে গেছি। ব্যাঙ্গালোরে আমি আসি 2007-এ। তারপর আমার গ্র্যাজুয়েশন এখান থেকে আমি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এখানে একটা কলেজ থেকে, ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করে 2011-তে আমি তারপরে এখানে চাকরি জয়েন করি। আমি সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই মোটামুটি 4 বছর চাকরি করেছি। তারপরে আমি আমার মানে পুরো চাকরির ফিল্ড সব সুইচ করে যাই। 2015 থেকে আমি পুরোপুরি মার্কেটিং এসব লাইনে চলে যাই। অনেকে তোমরা দেখেছো যে আমি একটু ক্রিয়েটিভ ফিল্ডে বেশি ইন্টারেস্টেড। এটা বলবো না ইঞ্জিনিয়ারিংয়ে আনইন্টারেস্টেড ভাবে বা ফ্যামিলি প্রেশারে ঢুকেছিলাম, নিজের ইচ্ছাতেই ঢুকেছি, এক্সাম দিয়ে ঢুকেছি, মানে সব এগুলো IIT JEE এগুলো সব AIEEE সব এক্সাম দিয়েছি, সব কিছু করে তারপরে ব্যাঙ্গালোরে এসে অ্যাডমিশন নিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন চাকরি করতে ঢুকেছি তখন রিয়েলাইজ হলো যে আমার ইন্টারেস্টটা আরও অন্য জায়গায়। ইট প্রবাবলি ইঞ্জিনিয়ারিং ওয়াজ নট দ্য রাইট ওয়ে টু গো। তো চাকরিও আমার ব্যাঙ্গালোরই, আমি যবের থেকে চাকরি শুরু করেছি তবের থেকে ব্যাঙ্গালোরেই আমার মোটামুটি বলতে পারো চাকরি জীবন কেটেছে। তো আমার চাকরি জীবন যেমন কলকাতাতে শুরু হয়েছে, মাঝখানে কিন্তু কিছু সময়ের জন্য আমি শিলিগুড়িতেও চলে গেছিলাম। তো বলতে পারো কলকাতাতে আমি 2 বছর, শিলিগুড়িতে তুমি বেশি দিন ছিলে 9 না? মাস, একদম গুনে 9 মাসের জন্য গিয়েছিলাম। তো সেটা একটু বাড়িতে থেকে একটু কাজ, কারণ কি আমি যেহেতু হেলথ কেয়ারে কাজ করি, হেলথ কেয়ার তো যে কোনো শহরে যে কোনোভাবেই এগিয়ে নেওয়া যায়। তো সেইখানে থাকতে থাকতে ব্যাঙ্গালোরের অপরচুনিটি চলে আসে, অ্যান্ড দেন আই মুভ টু ব্যাঙ্গালোর ইন 2018। এবং তারপরে একটা অন্যরকম লাইফ শুরু হয়, কারণ এটা অনেক বড় শহর, ডেফিনেটলি অন্য ভাষার মানুষের সাথে ইন্টারাকশনটা অনেকটা বেশি, যেটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় থাকলে সেই অসুবিধাটা বা সেই নতুন পরিবেশটা কিন্তু পাওয়া যায় না। তুমি আগে কেন ভাবোনি ব্যাঙ্গালোরে আসার কথা? কোনো দিনও ভাবিনি যে আমি ব্যাঙ্গালোরে এসে থাকবো, মানে এটা এই ভাবনাটা আমার মাথায় কোনো দিনও ছিল না। আমি সবসময় ভেবেছিলাম কলকাতাতেই হয়তো থাকবো, কলকাতাতেই চাকরি করবো, ওখান থেকে যে বেরিয়ে আসবো সত্যি কোনোদিনও ভাবনি। এটা আমার মা বাবা কারোর ভাবনাতেই কখনো ছিল না। আমি এসেওছি, আমার চাকরি ফার্স্ট যখন আমার প্রথম চাকরির শুরুতে কিন্তু আমার ট্রেনিং সবকিছু ব্যাঙ্গালোরেই হয়েছে, নিয়ে এসেছিও 2 বার। আসার পরেই আরো ভেবেছি যে না ব্যাঙ্গালোরে আসবো না, আর দেখো ডেস্টিনি, কপাল যে যেখানে যাকে টেনে নিয়ে আসে। 2018-তে রিনি ব্যাঙ্গালোরে আসে। আর মিথ্যা কথা বলে লাভ নেই, আমার তার আগে একটা রিলেশনশিপ ছিল। সেই রিলেশনশিপ থেকে বেরোনোর পরে আমার বাড়ির থেকেও বিয়ে টিয়ে নিয়ে কথা চলছিল। যাই হোক, এইগুলো গল্প তোমাদেরকে আগেও আমাদের দেখা কি করে হয়েছে, আমাদের বিয়ের গল্প সেখানে বলেছে, সেই আলোচনায় ডিটেলসে যাচ্ছি না। তবে ওইটাই আর কি, যেটা বলছিলাম যে যারকে যেখানে কপালে টেনে নিয়ে আসে। 2018-তে রিনি এখানে আসে, তখন আমিও বিয়ের জন্য পাত্রী খুঁজছি করছি, ওখানে রিনির সাথে আমার দেখা হয়ে যায়। 2 বছর ডেট করার পর আমাদের বিয়ে হয়ে যায় ফাইনালি। আর তখন আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে, জাস্ট ফর ইয়োর ইনফরমেশন, আমি কিন্তু ব্যাঙ্গালোরে প্রচুর জায়গা থেকেছি। 18 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, কম সময় মানে আমার জীবনের আধা সময় আমি ব্যাঙ্গালোরেই থেকেছি। তো তার মধ্যে আমি যখন ব্যাঙ্গালোরে প্রথম আসি, আমার কলেজ ছিল চন্দাপুরায়, আমি থাকতাম ইলেকট্রনিক সিটিতে আমি মোটামুটি 8 বছর থেকেছি। ইলেকট্রনিক সিটিকে এখনের বর্তমান যেরকম ইলেকট্রনিক সিটি আছে সেখান থেকে মানে ওই গ্রো করতে দেখেছি আমি ইলেকট্রনিক সিটিকে। তারপরে আমি ছিলাম কোরমাংলায় প্রায় 3.5-4 বছর ছিলাম। মাঝে বিয়ের আটটা দিয়ে জাস্ট যখন রিনির সাথে আমার পরিচয় হয় তখন আমরা শিফট করে যাই, আমার চাকরির সূত্রেই আমি শিফট করে যাই শিবাজীনগরে। আর তারপরে ফাইনালি লকডাউনের পর রিনি আর আমরা মানে বেসিক্যালি আমরা সব গুটিয়ে এদিকে এই এরিয়াতে শিফট করে, যেখানে এখন আমরা বর্তমানে থাকি হালুর এরিয়াতে। ব্যাঙ্গালোরে প্রথম এসেছি কোরমাংলাতে, এদিকে গেন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কোরমাংলা জায়গাটা তো সবাই যারা তোমরা কমেন্ট করো সবসময়, আমরা আগের দিনও বলছিলাম, খুবই কাছের একটা জায়গা। ইভেন আমি যখন ব্যাঙ্গালোরে আসবো এটা ফাইনাল হয়, আমার এখানে কাজিন সিস্টার যে থাকতো মানে থাকে এখনো হুমন্দি, আমার খুশি, আরে বাহ কোরমাংলা দারুণ জায়গা, হ্যাপেনিং জায়গা। তো হ্যাঁ কোরমাংলা আসছিল তাই দেখা হয়েছে। আর ঘটনা চক্রে এমন ভাবো আমাদের দুজনের থাকার মুখোমুখি কাছাকাছি ছিল,
অফিস আমাদের প্রায় বলতে পারো মুখোমুখি ছিল, রাস্তার এই পারে ওপারে, আর আমাদের আর আমাদের থাকার জায়গা রিনির পিজি থেকে আমার বাড়ি ওয়াজ লাইক 2 কিলোমিটার। ভগবান যেন কোথাও লিখে দিয়েছিল যে হ্যাঁ এখানেই হবে, লিখে দিয়েছে তাই একসাথে। যাই হোক, ওগুলো নিয়ে আর বলছি না। এবার আমাদের পছন্দ অপছন্দতে যদি আসি, তোমরা হয়তো দেখেইছো আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি গার্ডেনিং করতে খুব ভালোবাসি, আমি ড্রয়িং, পেইন্টিং, আর্টস অ্যান্ড ক্রাফটও আমার খুব ইন্টারেস্ট রয়েছে, বই পড়তে আমার খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে লেখিও। কবিতাটা খুব কম লিখি, যদি আমি ইংলিশে লিখি। লেখার ব্যাপারে যদি আমি বলি, রিমো কিন্তু ভীষণ ভালো লেখে। যেটা বলছিলাম যে লেখালেখিও আমার খুব ইন্টারেস্ট আছে। আমি মোস্টলি প্রোজ লিখি, মানে বেসিক্যালি গল্প লিখি। কবিতা আমি খুব কম লিখি, আর লিখলেও আমার ম্যাক্সিমাম রাইটিং আমার ইংলিশে হয়, কারণ আমি ইংলিশ মিডিয়াম স্কুল থেকেই পড়া, ক্যাথলিক কনভেন্ট স্কুল থেকে। আর বাংলার অতটা চল ছিল না, অ্যাসামিজ আর হিন্দি ছিল আমাদের সেকেন্ড আর থার্ড ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসামিজ পড়েছি, অ্যাসামিজটা জানি। তো অ্যাসামিজ পড়তে পড়তে ওই অ্যাসামিজ আর বাংলা লেখা তো একই, আর আমার একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে ইন্টারেস্ট ছিল, তাই বাড়িতে যখন বাংলা বই আসতো বা বাংলা ম্যাগাজিন আসতো, বাংলা নিউজ পেপার আসতো, সেগুলো আমি পড়তাম। তো সেখান থেকে আমার বাংলা মোটামুটি শেখা আর কি, যা শিখেছি, যা যেটুকু লিখতে পারি, বলতে পারি, সেখান থেকেই আমার শেখা। হ্যাঁ, খুব ভালো লেখে। আমি বাংলা মিডিয়ামে পড়া সত্ত্বেও কিন্তু আমার মধ্যে ওই জিনিসটা একদম, আমি ক্রিয়েটিভ নই, আমি অতটা ক্রিয়েটিভ নই। আমার ছবি আঁকতে ভালো লাগে, আমার গান গাইতে ভীষণ ভালো লাগে, আমি সবই করেছি, মানে আমি নাচও করেছি ছোটোবেলা, আমি আবৃত্তিও করতাম, এবং সবেতেই মানে ভালোই করতাম, মানে বেশ সার্টিফিকেট আনা। বাট জিনিসগুলো কোনোটাই খুব টানা কিছুর মধ্যে থাকতে পারেনি। দ্বিতীয়ত আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ঘর গোছানো। আমার জানি না কেন একটু হয়তো আন্ডারলাইন কন্ডিশন আছে, সেটা হচ্ছে ওসিডি। আমি একটু পিত্তিতে করতে থাকি, তো ভালো বা খারাপ যেটাই বলো, আমার এটা করতে ভালো লাগে। গার্ডেনিংয়ের আমার একটুকু শখ নেই, তো যেই জিনিসগুলো আমি করি না সেগুলো রিমো করে, যেগুলো রিমো করে সেগুলো আমি করি না, সামহাও এটা ব্যালেন্স হয়ে যায়। রান্না করতে ভীষণ ভালোবাসি, এটা আমাদের একটা দুজনের কমন পয়েন্ট। রিনি কিন্তু বিয়ের আগে একদম রান্না করতো না, কারণ করার প্রয়োজন হয়নি। যতদিন বাড়িতে ছিল ততদিন করার প্রয়োজন হয়নি, আর তারপরে পিজিতেই থেকেছে, তো তাই ওর প্রয়োজন হয়নি। আমার রান্নার প্রতি ভালোবাসা ছোটবেলার থেকেই বলতে পারো। পাপা মারা যাওয়ার পর মার অনেক কাজের কর্মে দৌড়াতে হতো, তো তখন মা যখন থাকতো না বাড়িতে, তখন আমি রান্নাঘরে ঢুকে ঢুকে এক্সপেরিমেন্ট করতাম। আমার প্রথম আমি ট্রাই করেছিলাম অমলেট বানাতে, তখন আমি ক্লাস 5-এ পড়ি, আমার মনে আছে। আর সেটা করতে গিয়ে একদম তেলে ছিটা পরে এখানে দাগ, 1-2 দাগ আছে, একটু ছোট ছোট করে। কিন্তু ক্লাস 5-এ আমি যখন ফার্স্ট হস্টেলে যাই, তখন আমি ডিম ফাটাতে শিখেছি যে কি করে ফাটিয়ে করতে হয়। মা আমাকে বলেছিল গ্যাসে হাত দিবি না কিছুটা, কিন্তু আমি তখন অমলেট বানানোর চেষ্টা করেছিলাম। আর যেটা হয়ে থাকে, কিভাবে কড়াইতে ঢালে কি সবটা জানি না, উপর থেকে ঢেলেছি যেন তেলটা না ছেটে, আর এমনই ঢেলেছি তেল ছিটেছে। তো যাই হোক, তো তখন থেকে আস্তে আস্তে একটু ইন্টারেস্ট গ্রো করতে করতে যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন ওই মাঝে মধ্যে রেসিপি ট্রাই করতাম। মাকে বলতাম আজকে আমি একটু কিছু বানাই। ওই চপ বানালাম, কোনোদিন একটা কিছু মাখা বানালাম, এইসব করতে করতে আমার স্পেশালিটি হচ্ছে কন্টিনেন্টাল। ও ভীষণ ভালো কন্টিনেন্টাল বানায়, টু গুড, মানে একদম প্রফেশনাল মাস্টার শেফ টাইপ খাবারও বানায়। জাস্ট ফর ইওর ইনফরমেশন, আমি যখন 2007-এ ব্যাঙ্গালোরে আসি, তখন আমার ওজন ছিল 97। মানে আমি চেষ্টা করবো যদি এখানে ফটো দিতে পারি, কিন্তু আমি দিতে চাই না, আই এম ভেরি এম্বারেসড অফ দ্যাট ফেজ। আমার তখন মোটামুটি ওজন 97 যখন আমি ব্যাঙ্গালোরে আসি। 3 মাস বাদে আমি কালী পুজোর সময় আমি বাড়ি গেছিলাম, দুর্গাপুজোতে যেতে পারিনি দেখে আমার খুব মন টানছিল। প্রথমবার বাড়ির থেকে দূরে ছিলাম, তো কালী পুজোতে বাড়ি গেছি। কালী পুজোতে যখন বাড়ি যাই, তখন আমার ওজন 66 কেজিস। একটা 6 ফুট 3 ইঞ্চির ছেলে, তার ওজন তখন 66 কেজি। আমাকে জাস্ট একটু দেখতে স্কেলিটনের মতো লাগতো, মুখ ঢুকে গেছে, এখান থেকে হাড় বেরিয়ে এসছে, কিচ্ছু খেতে পারতাম না, কি মানে একদম আমার এখানে খাওয়া একদম ভালো লাগতো না। হস্টেলে থাকতে রাতে ডিনার করতাম, 1 প্যাকেট পার্লিজি বিস্কিট দুধের মধ্যে গুলে সেরেলাকের মতো করে বাস খেয়ে ফেলতাম, যে কারণ খেতে হবে, কিছু একটা খেতে হবে করে খেতাম। এই করে করে মোটামুটি কাটিয়েছি প্রথম সেমিস্টার। তারপরে দেখলাম এভাবে বেঁচে থাকতে পারবো না। তখন আমি যেখানে হস্টেলে থাকতাম, আমার রুমে সব আসামেরই ছিল।
আমরা লিটারালি খাট জয়েন করে খাটের নিচে হিটার এনে, কালকে তোমাদেরকে কড়াইটা দেখাচ্ছিলাম, সেই কড়াই হস্টেলের কিনা, তখন ওই খাটের নিচে বসে বসে লুকিয়ে লুকিয়ে রান্না করে খেতাম। তখন থেকে আস্তে আস্তে রান্নার প্রতি আরো বেশি ভালোবাসা জাগলো। আর তারপরে তো যখন নিজের অ্যাপার্টমেন্ট, বেসিক্যালি এখানে সব ভাড়া নিয়ে আমরা অ্যাপার্টমেন্টে শিফট হয়ে গেলাম বন্ধুরা, তখন ওই রান্না বান্না একটা একটা করে ট্রাই করতে করতে এক্সপেরিমেন্টাল খাওয়া বানাতে আমার খুব ভালো লাগে। সেখান থেকে ওই কন্টিনেন্টাল বানানোরও ইচ্ছা। তারপর তো মাস্টার শেফ রয়েছে, যবে থেকে মাস্টার শেফ অস্ট্রেলিয়া শুরু হয়েছে আই থিঙ্ক আমি তখন থেকে ফলো করি, ইউটিউবে দেখতাম এগুলো। যাই হোক, তুমি বলো তুমি কিছু যদি তোমার শেয়ার করার থাকে, তোমার ভালোবাসা অভালোবাসার মধ্যে একটা পরে হলো যখন আমি সেটা শুয়ে থাকি। এটা আমার একদম অপছন্দের। আমি একদম শুয়ে বসে থাকতে পারি না। আমার মনে হয় যে হ্যাঁ সবকিছু কাজকর্ম করতে হবে। এবং আমার কলেজ লাইফের রুমমেট যে আছে, মানে এখনো আমার বন্ধু, মানে ভীষণ ক্লোজ ফ্রেন্ড, তো ও সবসময় বলে তুই একটু বেশি অ্যাক্টিভ। হ্যাঁ আমি খুব বেশি অ্যাক্টিভ। আমি সারাক্ষণ ঘরের মধ্যে কিছু না কিছু করতে থাকি, সবসময় কিছু গোছাতে থাকি, কিছু না কিছু কাজ আমার চোখের সামনে পড়ে। এটাই আমার স্পেশালিটি। আর রিমো শুয়ে থাকে যখন, এই নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। তুমি এত ভালো রান্না করো, কিন্তু তোমার কি খাবার খেতে সব থেকে বেশি ভালো লাগে? আমার সব থেকে বেশি ভালো লাগে পোলাও মাংস। আমি হাজার রান্না করতে জানলাম, মাই গো টু ফুড ইজ পোলাও মাংস। যদি আমার কিছু ভালো খেতে হয়, আর যদি একদম পাতি খাওয়ার খেতে হয়, তাহলে ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম অমলেট। ব্যাস, আমার সত্যি খুব ফ্যান্সি খাওয়ার যে রোজ রোজ আমি খেতে পছন্দ করি না। পোলাও মাংসটা কারণ ইজি এন্ড এটা এত সুন্দর ব্যালেন্সড, কষা মাংস ঝাল ঝাল একটু ইয়ে থাকে, আর মিষ্টি মিষ্টি পোলাও, সো ইটস লাইক ব্যালেন্সড। ইটস জাস্ট সাথে একটা বেগুনি হলে তো আর কথাই নেই। কাচুম্বার স্যালাড আর চাটনি, সেগুলো তো ঠিক আছে। তোমার কি ভালো লাগে খেতে? তুমি জানো না, রিনি জানে না ওর কি ভালো লাগে। ওর ভালোবাসাটা নিয়ে ও ভীষণ কনফিউজড। ওর প্রতিটা জিনিসই ফেভারিট হয়ে যায়। ওর ফেভারিট কালারও অনেক ফেভারিট, এটাও আমার ফেভারিট, এটাও আমার ফেভারিট। আমার জায়গা জিনিস অনুযায়ী আমার কাছে, মানে এই জিনিসটাতে এই কালারটা ভালো লাগে, ওইটাতে ওটা ভালো লাগে। ওর ফেভারিট কালার নিয়ে একটা জিনিস সবকিছুতে মানাতে পারে না। আমি একটু ওই লেভেলের ভাব। খাওয়াতেও সেম। সবথেকে বেশি কি খেতে পছন্দ করো? আমার তো এটাও ভালো লাগে, এটাও আমার ফেভারিট। তো ওর সবকিছু অনেক ফেভারিট আছে ওর। আমি ইলিশ মাছ খেতে প্রচন্ড ভালোবাসি। ইলিশ না চিংড়ি? চিংড়িটাও খেতে খুব ভালোবাসি। এই প্রশ্ন জীবনে উত্তর দিতে পারেনি। আমি বিয়ের আগের থেকে সবসময় বলি, যখনই ও বলতো যে আমি এটা খেতে ভালোবাসি, এটা আমি বললাম ইলিশটা চিংড়ি, আর তখন মুখ বন্ধ হয়ে যেত। যাই হোক, এগুলো আমাদের মধ্যে কথা, এগুলো নিয়ে মশলা চলতে থাকে। এরকম এই প্রশ্নের উত্তর কোনো বাঙালি দিতে পারবে না। চিংড়ি আমি দিতে পারবো, চিংড়ি শুদ্ধ বাঙালিরা দিতে পারবে না। যাই হোক, তো এই ছিল আমাদের ছোট করে আজকের পর্ব। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নতুন ব্লগে আবার দেখা হবে। আর প্লিজ আমাদেরকে আরো কমেন্ট করে অনেক অনেক প্রশ্ন করো, তাহলে আমরা আরো অনেক অ্যানসার দিতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে কাল আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই। গুড নাইট।